সো বঙ্গভঙ্গ আন্দোলনটা আসলে কখন হয়েছিল, কিভাবে হয়েছিল, কেন হয়েছিল এবং এটার আফটার ইফেক্টস কি, সেটা নিয়ে আমাদের আজকে পড়াশোনা। এবং এটা থেকে 1947 পর্যন্ত লর্ড আর কে কে ছিল, মানে ভাইসরয় কে কে ছিল, সেটা নিয়ে আমাদের পড়াশোনা। তো বঙ্গভঙ্গ এটা হয়েছিল আসলে 1905 সালে। তখন এই ভারতবর্ষের ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। আমরা যে কার্জন হলটা দেখি, সে ছিল। সো সে কি করলো, ডিভাইড এন্ড রুল এই পলিসি মেনটেন করে বঙ্গভঙ্গ করে দিল। এবং এটা পরবর্তীতে অনেক তুমুল আন্দোলন হয়েছে। 3টা সিগের আন্দোলন হয়েছে, ওটা সম্বন্ধে আমরা পড়বো। এবং এটা মানে পরবর্তীতে 1911 সালে রদ করা হয়, মানে বাতিল করা হয়। তখন লর্ড কে ছিল, বা আমাদের ভাইসরয় কে ছিল? হার্ডিন্স, যার নামে হয় হার্ডিন্স ব্রিজ আর কি। তো এটা নিয়ে আমাদের আজকে এই পড়াশোনা। ডিভাইড এন্ড রুল পলিসিতে 1905 সালের 16 অক্টোবর, তারিখটা খুবই গুরুত্বপূর্ণ। 1905 সালের 16 অক্টোবর ভারতের তৎকালীন বড়লাট বা ভাইসরয় কার্জন কি করে, বাংলা প্রেসিডেন্সিকে দুই ভাগে ভাগ করে দেয়, মানে দুইটা প্রদেশে ভাগ করে দেয়। একটার নাম দেয় হলো ভাই পূর্ব বাংলা ও আসাম প্রদেশ, আরেকটা হলো বাংলা প্রদেশ। তো পূর্ব বাংলা ও আসাম প্রদেশে কে কে ছিল? পূর্ব বাংলা ও আসাম প্রদেশে ছিল ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, আসাম, জলপাইগুড়ি, পার্বত্য ত্রিপুরা, মালদা, মানে দার্জিলিং বাদে বাকি এইটুকু। আর বাংলা প্রদেশে ছিল পশ্চিমবঙ্গ, বিহার এবং উড়িষ্যা। তোমার এখান থেকে যেটা বেশি জানা গুরুত্বপূর্ণ, সেটা হলো কোনটার রাজধানী কে ছিল। এই পূর্ব বাংলা এবং আসামের রাজধানী কে ছিল? এই দুইটার রাজধানী ছিল ঢাকা। আর বাংলা প্রদেশের রাজধানী কে ছিল? কলকাতা। মানে পশ্চিমবঙ্গ, এটা রাজধানী ছিল কলকাতা। এখন হঠাৎ করে শুধু বাংলা প্রদেশ দেখলে আমরা ঢাকা উত্তর করে দিতে পারি, এই জিনিসটা মাথায় রাখতে হবে। সেই পূর্ব বাংলা ও আসাম কি কি নিয়ে গঠিত ছিল, মানে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম অঞ্চল, খুলনা বাদে, এবং এটার সাথে আসাম এবং আসামের আশেপাশে যে ত্রিপুরা, মালদহ এগুলো ছিল। আমাদের আবার সিকিমের এই পাশে যে আমাদের দার্জিলিং, এটা আমরা, এটার মধ্যে ছিল না। আর বাংলা প্রদেশে ছিল পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা। এখন এটার লেফটেন্যান্ট গভর্নর কে ছিল প্রথম? পূর্ব বাংলা ছিল ভাই ব্যামফিল্ড ফুলার, এবং বাংলা প্রদেশে ছিল ফ্রেজার। এই ফ্রেজারই আসলে মূল পরিকল্পনাকারী। এই যে বঙ্গভঙ্গ, এটার মূল পরিকল্পনাকারী ছিল এই অ্যান্ড্রু ফ্রেজার। এবং এই যে ফুলার, এই ফুলারের নামে কিন্তু ফুলার রোড আছে একটা, ঢাকা বিশ্ববিদ্যালয়। তো এই ফুলার রোড, সো ঢাকায় এটার দায়িত্বে কে ছিল? ফুলার। ওকে। পরবর্তীতে কংগ্রেস এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠদের আন্দোলনে 1911 সালে 11 ডিসেম্বর তোমার হার্ডিন্স কি করে, বঙ্গভঙ্গ রদ করে দেয়। ঠিক আছে, এই ডেটগুলো ইম্পর্টেন্ট। তো এই জায়গায় মূল পরিকল্পনাকারী কে ছিল? এন্ড্রু ফ্রেজার কে। ঠিক আছে, এন্ড্রু ফ্রেজার। এখানে পক্ষে ছিল মুসলিমরা, বিপক্ষে ছিল হিন্দুরা। এটার মেইন কারণ হলো যে ভাই ঢাকা কেন্দ্রিক যে উন্নয়ন বা মুসলিমদের এলাকায় যে উন্নয়ন বা শিক্ষাগত উন্নয়ন, এটা খুব একটা ছিল না। আর সেই মুসলিমরা হলো বঙ্গভঙ্গের পক্ষে ছিল। এবং এই ক্ষেত্রে এই বঙ্গভঙ্গে প্রথম যে সমর্থন জানাইছে, এটা হলো নবাব সলিমুল্লাহ। কিন্তু তারই আবার সৎ ভাই, সে কি করছে ভাই, বঙ্গভঙ্গের বিরুদ্ধে দাঁড়াইছে, কাজী আতিকুল্লাহ। এছাড়া মোহাম্মদ আব্দুর রসুল এবং ইসমাইল হোসেন সিরাজি। আমি যখন পাবনা ক্যাডেটে ছিলাম, তখন আমি ছিলাম সিরাজি হাউসে। সেই সিরাজি হাউসে ইসমাইল হোসেন সিরাজির নামেই করা ছিল। সো সে কি ছিল, এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে ছিল। সো বঙ্গভঙ্গের পক্ষে যে সব মুসলিম ছিল এমনটা না, বাট সংখ্যাগরিষ্ঠ মুসলিম ছিল। ওকে। আর বঙ্গভঙ্গের পক্ষে তো ভাই আমাদের অনেক হিন্দু নেতাই ছিল, বাট সুরেন্দ্রনাথ ব্যানার্জি উনি অনেক প্রমিনেন্ট ছিলেন আর কি। এবং তিনি বঙ্গভঙ্গকে একটা জাতীয় দুর্যোগ বলছিলেন। এবং এরই মাধ্যমে সর্বভারতীয় কংগ্রেস যে, তারা হলো একটা জাতীয়তাবাদী চেতনা গড়ে তুলছিলেন এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে। এবং এই বঙ্গভঙ্গের ফলে 3টা খুবই ইম্পর্টেন্ট আন্দোলন হয়েছে বা দাঙ্গা হয়েছে বা একটা ঘটনা ঘটছে। হলো হিন্দু মুসলিম দাঙ্গা ঘটছে, স্বদেশী আন্দোলন ঘটছে, এবং মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছে। এই হিন্দু মুসলিম দাঙ্গা, এটার ফলাফল হলো মুসলিম লীগ প্রতিষ্ঠা। এবং এটা হচ্ছে 1906 সালে। তখন লর্ড ছিল বা ভাইসরয় ছিল মিন্টু। ওনার সম্মতিতেই বা ওনার সমর্থনেই ভারতের যে সিমলাটা আছে, হিমাচল প্রদেশের সিমলা, সে জায়গায় মুসলিমদের একটা শিক্ষা সম্মেলন হয়। এবং সেই জায়গায় আগা খানের নেতৃত্বে আগা খানের নেতৃত্বে তোমার গড়ে ওঠে মুসলিম লীগ। ঠিক আছে, কত সালে? 1906 সালে। ঠিক আছে। এবং এই আগা খান ছাড়াও আরো গুরুত্বপূর্ণ কে কে ছিল? আরো গুরুত্বপূর্ণ ছিল নবাব সলিমুল্লাহ এবং ভিকারুল মুলক। ঠিক আছে, এই নবাব সলিমুল্লাহ ছিল মুসলিম লীগ প্রতিষ্ঠার অনেক প্রমিনেন্ট একজন। ঠিক আছে, ওকে। তো এখন এই যে বঙ্গভঙ্গ, এই বঙ্গভঙ্গকে ঘিরে যে আন্দোলনগুলো ছিল, তার মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট হলো স্বদেশী আন্দোলন। এটার মূল দুইটা কথা ছিল। এক, বয়কট করতে হবে ব্রিটিশের যত জিনিসপত্র আছে, ব্রিটিশ পণ্য এবং ব্রিটিশ শিক্ষা প্রতিষ্ঠান। আর হলো স্বদেশী জিনিসটাকে প্রমোট করতে হবে। সো এই যে আমাদের আন্দোলন, এটাকে তাই অনেকে বয়কট আন্দোলনও বলে। এই যে এখন আমরা মাঝে মাঝে বয়কট আন্দোলন করি, ওইরকম বয়কট আন্দোলন। এবং এটার স্লোগান ছিল বন্দে মাতরম। এবং এই আন্দোলনে বাংলার যে নারীরা, তারা অনেক প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে।
এখন এই যে আন্দোলন, এই আন্দোলনের সমর্থনে এই দুই বাংলার অনেক জায়গায় কিছু সমিতি গঠন হয়েছিল। সেগুলোর নাম কি? ঢাকায় ছিল ভাই অনুশীলন, ময়মনসিংহে ছিল সাধনা, ফরিদপুরে ছিল ব্রতী, কলকাতায় ছিল যুগান্তর, বরিশালে হলো স্বদেশী বান্ধব। বতে বরিশাল, বতে বান্ধব। এগুলো আসলে ভাই এরকম ভাবে মনে রাখা কঠিন। তুমি একটু ভাই ভালোভাবে পড়লে এটা এমনি পারবা। আন্দোলন সমর্থনের সমিতি ছিল ঢাকার ক্ষেত্রে অনুশীলন, ময়মনসিংহের ক্ষেত্রে সাধনা, ফরিদপুরের ক্ষেত্রে ব্রতী, কলকাতার যুগান্তর এবং বরিশালে স্বদেশী বান্ধব। ঠিক আছে? এখন এটা ছাড়াও প্রমিনেন্ট কিছু রাইটার এবং প্রমিনেন্ট কিছু রাজনীতিবিদের অনেক কাজ ছিল। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কিন্তু এই বঙ্গভঙ্গ এটা যাতে রদ হয় বা এটা যাতে কার্যকর না হয়, এটা সবাই ঐক্যবদ্ধ করতে আমার সোনা বাংলা গানটা রচনা করছিলেন, এবং যেটা আমাদের এখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এবং এটা তার স্বরবিতান কাব্যের অন্তর্গত ছিল, গীতবিতান কাব্যগ্রন্থের স্বরবিতান কাব্যের অন্তর্ভুক্ত, যেটা বঙ্গদর্শন পত্রিকায় 7 অক্টোবর 1905 সালে প্রকাশিত হয়। এই বঙ্গদর্শন কার পত্রিকা ছিল? বঙ্কিমচন্দ্রের। বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছিল এই আমাদের বঙ্গদর্শন পত্রিকাটি। ঠিক আছে? এবং তার নিজস্ব তার স্বাক্ষরে সঞ্জীবনী পত্রিকায় 7 সেপ্টেম্বর এটা প্রকাশ পেয়েছিল। এছাড়াও তিনি ও আমার দেশের মাটি গান, তারপরে বাংলার মাটি, বাংলার জন কবিতা রচনা করছে। দেন আসে ভাই মুকুন্দ দাস, যিনি আসলে বরিশালের চারণ কবি নামে পরিচিত। তার গাওয়া পরনা রেশমি চুড়ি, বঙ্গনারী, এটা ছিল বঙ্গবঙ্গ বিরোধী। এছাড়া ডিএল রায় বা দ্বিজেন্দ্রলাল রায়, যিনি ধনে ধান্যে পুষে ভরা আমাদের এই বসুন্ধরার রচয়িতা, এবং এইটাও কিন্তু বাংলাদেশের একটা পপুলার গান, যেটা ছিল বঙ্গভঙ্গের বিরুদ্ধে। আছে। এছাড়া ভাই এই আন্দোলনের পক্ষে অনেকগুলো পত্রিকা ছিল, যেমন বেঙ্গলি, সঞ্জীবনী, যুগান্তর, অমৃতবাজার, সন্ধ্যা, হিটবাজার। আর বাংলাদেশের বরিশালে একে ফজলুল হক এবং নিবারণ চন্দ্র দাশের একটা অসাম্প্রদায়িক ভূমিকা ছিল বালক পত্রিকার মাধ্যমে এই বঙ্গভঙ্গ বিরোধী। So, এখানে যে কথাগুলো আছে এই টার্মিনোলজি গুলো ইম্পর্টেন্ট, কারণ বঙ্গভঙ্গ টপিক থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। ঠিক আছে? তো এটা মোটামুটি বঙ্গভঙ্গ রিলেটেড। সো এটা টাইম লাইন ছিল কি 1905। এই সময়টায় কার্জন আসলে এই কাজটা করছিল। পরবর্তীতে মিন্টো আসে, মিন্টো খুব একটা কাজ করে না, এরপরে হার্ডিন্স এসে কাজ করছে। তো আমরা একটু লর্ডদের কিছু গুরুত্বপূর্ণ নাম এবং এদের কিছু কাজকর্ম দেখে নিই। তো লর্ড কার্জন, তার মেইন কাজ ছিল কি বঙ্গভঙ্গ কার্যকর করা। এছাড়া তিনি হলো ইম্পেরিয়াল লাইব্রেরি প্রতিষ্ঠা করে কলকাতায় একটা বৃহত্তম গ্রন্থাগার। এবং এই যে লর্ড কার্জনের 1899 থেকে 1905, এই সময়টাকে বলা হয় ব্রিটিশ সাম্রাজ্যের স্বর্ণযুগ। ব্রিটিশ সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয়। ঠিক আছে? ওকে। এবং এই যে আমরা কার্জন হলটা দেখি, এই কার্জন হল কিন্তু আসলে ঢাকা ভার্সিটির কার্জন হল হিসাবে বানানো হয় না, এটা একটা টাউন হল হিসেবে বানানো হয়েছিল, যেখানে আর কি নানান প্রোগ্রাম হইতো। পরবর্তীতে এটা ঢাকা কলেজের পাঠাগারে ছিল। আমাদের ঢাকা কলেজ আমরা দেখি, সেই ঢাকা কলেজের লাইব্রেরিও ছিল একটা সময়। ওকে, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রহণ হয়। বিজ্ঞান ভবন আর কি। এবারে লর্ড মিন্টো, এই লর্ড মিন্টোর সময় কি হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ ঘটনা যেটা, সেটা হলো মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের অধিকার হয় এবং মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়। কি প্রতিষ্ঠা হয়? মুসলিম লীগ। এবং এই যে মুসলিম লীগ, এটার যে প্রথম সম্মেলনটা হয়েছিল, এটা ভাই মিন্টোর সাথে আলাপ সালাপ করেই হয়েছিল। এরপর আসে ভাই লর্ড হার্ডিঞ্জ। আমরা সবাই একটা ব্রিজের নাম জানি, হার্ডিঞ্জ ব্রিজ, যেটা কোথায়, যেটা হলো আমাদের ঈশ্বরদীতে। এই হার্ডিঞ্জ ব্রিজ কার নামে হয়েছে? এই লর্ড হার্ডিঞ্জ। এবং ওই সময় আসলে হার্ডিঞ্জ ব্রিজটা বানানো হয়েছিল। এবং তিনি কি করছিল? বঙ্গভঙ্গ রদ করছে। কত তারিখে? 12 ডিসেম্বর 1911 সালে। দেন 1912 সালে তিনি কি করছে, যে কলকাতার মানুষের আমার উন্নয়ন পছন্দ হচ্ছে না, তারা তো আসলে বলতো যে বঙ্গভঙ্গ করছে তাদের প্রশাসনিক লাভের জন্য, এটা আসলে আলাদা করে দেওয়ার কিছু নাই। সো যেহেতু এরা খুব পছন্দ করতেছে না, তারা শাস্তি হিসেবে কি করলো, কলকাতা থেকে রাজধানী দিল্লিতে নিয়ে গেছে। ওইটা নিয়ে অবশ্য সবাই নারাজ হয়ে গেছে, ভাই এটা কেন করলেন, এখন তার উন্নয়ন হবে না। তো তারপরে তিনি মুসলিমদেরও বললেন, মুসলিমরা যেহেতু বঙ্গভঙ্গের পক্ষে ছিল, তাদের বিরুদ্ধে গেছে, তো তাদের সন্তুষ্ট করতে এমনি বলার কথা যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলেন, যেটা আসলে যেটার উদ্দেশ্যে তিনি নাথান কমিশন গঠন করেন। ঠিক আছে? নাথান কমিশন গঠন করেন হার্ডিন্স, আর হান্টার কমিশন গঠন করে রিপন। ওকে। আচ্ছা, এরপর আসে ভাই আমাদের লর্ড চেমসফোর্ড। লর্ড চেমসফোর্ডের একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল রাওলাট আইন আর কি, বা ভারত শাসন আইন, যেটা খুবই খারাপ একটা কাজ ছিল। এছাড়া লর্ড মাউন্টব্যাটেন, যিনি ছিলেন ভারতের সর্বশেষ ভাইসরয় বা গভর্নর জেনারেল, এবং তিনি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল থাকে। মানে ভারত পাকিস্তান হয়েছে, ভারত কি করছে ভাই, ব্রিটিশটারে রাইখা দিছে গভর্নিং এ যাতে হেল্প পায়, পাকিস্তান কি করছে, নিজেদের মতন চলছে। সেই কারণে ভাই ভারতের অনেকগুলা লাভ হয়েছে, যেটা আসলে মানে বোঝা যায় আর কি, চোখে পড়ে। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ টাইম ফ্রেম ছিল, যে গুরুত্বপূর্ণ টাইম ফ্রেম হলো 1943 সালের দুর্ভিক্ষ, যেটাকে আমরা পঞ্চাশের মন্বন্তর পড়ি। সেই সময় লর্ড কে ছিল বা ভাইসরয় কে ছিল? লর্ড ওয়াভেল। ঠিক আছে? লর্ড ওয়াভেল।
আর আরেকটা ছিল যে 1937 সালে একটা প্রাদেশিক নির্বাচন হয়েছিল, যেটা হলো প্রথম প্রাদেশিক নির্বাচন। সেই সময় কে ছিল? লর্ড লিন লিথগো। ঠিক আছে, তো এগুলো আমাদের গুরুত্বপূর্ণ। এখন আমরা একটু 50-এর মন্বন্তর সম্বন্ধে পড়বো। 50-এর মন্বন্তর বলতে আসলে 1350 সাল, সেই 1350 সাল, বাংলা 1350 সালে যেহেতু এই দুর্ভিক্ষ হয়েছিল, তাই 50-এর মন্বন্তর। এছাড়া এর আগে একটা ছিল 76-এর মন্বন্তর, যেটা 1770 সালে হয়েছিল, 1176 বঙ্গাব্দ। তো এই সময়টায় কে ছিল? লর্ড ওয়াভেল ছিল। এবং এইটার সময়কাল ছিল 1943 থেকে 1946 পর্যন্ত। তৎকালীন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, সে ছিল উইনস্টন চার্চিল, যার আসলে অনেক সময় বলা হয় যে আসলে তিনি এই এলাকার মানুষের মানুষ মনে করতেন না। এসব খাবার দাবারের সবকিছু ছিল হলো আমাদের ব্রিটিশ নিয়ে, এই দেশের ব্যাপারে খুব একটা আমাদের নজরদারি ছিল না। তো সেই দুর্ভিক্ষকে কেন্দ্র করে মধুসূদন বন্দ্যোপাধ্যায়ের একটা বই ছিল, যেটা হলো চার্চিল সিক্রেট ওয়ার। এবং সেই সময় মৃত্যু হয়েছিল প্রায় 38 লক্ষ। এবং এটির কারণ হিসেবে বলা হয় যে জাপান যখন বার্মা দখল করে, তখন চালের আমদানি বন্ধ হয়ে যায়। এবং এটা নিয়ে দুইটা গুরুত্বপূর্ণ চলচ্চিত্র আছে, যেটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। একটা হলো আকালের সন্ধানে, যেটা মৃণাল সেন করছে, আর একটা হলো অশনি সংকেত, যেটা সত্যজিৎ রায়। ঠিক আছে, ইম্পর্টেন্ট। এবং এছাড়া আরেকটা নির্মিত চিত্রকর্ম ছিল, যেটা মেডন অফ 43, জয়নুল আবেদিনের। এটার একটা প্যাথেটিক কাহিনী আছে, যে আসলে ওই দুর্ভিক্ষের টাইমে হলো জয়নুল আবেদিন যখন হেঁটে হেঁটে যাচ্ছিল আর কি, হেঁটে হেঁটে যাওয়ার সময় একটা সময় দেখে, মানে একটা সময় চিৎকার শুনতে পায় এবং যাওয়ার পর দেখে যে একটা একদম কঙ্কালসার, একদম গায়ে কোনো মাংস নাই, একটা প্রেগনেন্ট মেয়ে, যুবতী। সে পরবর্তীতে বাচ্চা প্রসবও করে অন্যদের সাহায্যে। সে খাবার চাচ্ছিল, পাচ্ছিল না। পরে সেই মেয়ের অবস্থা এবং ওইখানে যে মাতৃপ্রেম, এই মাতৃর যে একটা মূর্তি সে দেখতে পারছে ওই মেয়ের মধ্যে, এবং তার আশেপাশে যত মানুষজন ছিল, যারা সবাই আসলে সেই মেয়েকে হেল্প করতো, এবং বাচ্চার গর্ভ যাতে কোনো সমস্যা না হয়, বাচ্চা যাতে বেঁচে থাকে, এই জন্য যে সবার চেষ্টাটা ছিল, ওইটাকে ফুটাই তোলার জন্য সেই ম্যাডাম 43টা ছিল। ওকে, তো এই হলো মোটামুটি বঙ্গভঙ্গ থেকে 47 পর্যন্ত কিছু প্রমিনেন্ট ঘটনা। আমরা আন্দোলন টান্দোলন নিয়ে পরে বলবো যে ভাই ওই টাইমে কি কি আন্দোলন হয়েছে। ফুল টাইম জুড়ে প্রচুর পরিমাণ আন্দোলন হয়েছে, এবং এই আন্দোলনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।